এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয় ঘটেছে যে ভূখণ্ডে, তার নাম ফিলিস্তিনের গাজা। বিশ্বের ইতিহাসে লাগাতার ও দীর্ঘ সময় ধরে গণহত্যার শিকার এই ভূখণ্ডের মানুষ। যাদের পাশে নেই আরব বিশ্ব, তাদের পাশে এবার দাঁড়িয়েছে পুরো বিশ্ব। মানবতার ঝান্ডা উড়িয়ে বাংলাদেশের পতাকা হাতে 18 কোটি মানুষের প্রতিনিধি হয়ে যিনি গাজা অভিমুখে জীবনের ঝুঁকি নিয়ে গিয়েছিলেন, যিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হয়েছেন, তিনি বিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। আজকের সংলাপ প্রতিদিনে তার সেই দুঃসাহসিক যাত্রার গল্প শুনবো আমরা। জনাব শহীদুল আলম, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কাজে এটা জনগণের কাছে উত্থাপন করছেন, সেটার জন্য ধন্যবাদ জানাই। জি, প্রথমে আমি জানতে চাই যে একজন চিত্রগ্রাহক, আলোকচিত্রী হিসাবে আপনার চোখ থাকে সবসময় সাবজেক্টের দিকে, বিষয়ের দিকে, আপনি সেটা গণমাধ্যমে তুলে ধরবেন। কিন্তু যারা বিপন্ন মানুষ, যারা নির্যাতনের শিকার, তাদের ছবি তুলতে গিয়ে, চিত্র ধারণ করতে গিয়ে কখন আপনি তাদের অংশ হয়ে গেলেন, সেই গল্পটা কি আমাদেরকে বলবেন? সেটা দেশে হোক, বিদেশে হোক। আমি অন্য জায়গা থেকে শুরু করি। আমি আলোকচিত্রী হওয়ার সিদ্ধান্তই নিয়েছি রাজনৈতিক কারণে। একটা সমাজ, যেই সমাজে আমি বিশ্বাস করি, সেই সমাজ গড়ার জন্য যা দরকার, তার বড় হাতিয়ার আলোকচিত্র আছে বলেই আমি আলোকচিত্রকে বেছে নিয়েছি, পেশা আলোকচিত্র জগৎটাকে বেছে নিয়েছি এবং নিজে আলোকচিত্রী হব বলে সিদ্ধান্ত নিয়েছি। এর অধিকাংশ কাজ আমি বাংলাদেশেই করি, যদিও আমি আন্তর্জাতিকভাবে কাজ করি। আমার প্রধান কাজ বাংলাদেশে। এটা আরও অনেক প্রতিষ্ঠিত আলোকচিত্রীদের চাইতে ভিন্ন, তারা সারা পৃথিবীতে গিয়ে অনেক কাজ করে। তো এইখানে পরিস্থিতিটা একটু ভিন্ন, কারণ এত বড় একটা দুর্ঘটনা ঘটছে যেখানে পৃথিবী নীরব। এটা মানুষ হিসাবে, আলোকচিত্রী হোক আর না হোক, মানুষ হিসাবে আমি গ্রহণ করব, এটা আমার পক্ষে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এবং আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি, বহু বছর ধরে আমি আন্দোলনে ছিলাম, লিখেছি, যোগাযোগ করেছি, বিভিন্নভাবে সংগঠনদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি। প্যাকসক নামে একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করিয়েছি, যেটা ফিলিস্তিনি শিল্পীদের সহায়তা করে। কিন্তু যখন দেখলাম এগুলিতে কিছুই হচ্ছে না এবং এমন একটা পর্যায়ে, এমন নৃশংস একটা হত্যাকাণ্ড চলছে, জেনোসাইড চলছে, যেখানে পৃথিবীর বড় বড় দেশগুলি, শক্তিশালী দেশগুলি সক্রিয়, শুধু তারা গ্রহণ করছে তা না, তারা অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, তারা নিজেরাও জড়িত এর মধ্যে। সেখানে মনে হলো আমাদের যা করা দরকার সেটাই আমি করি। নাগরিক হিসাবে তার বেশি যদি না পারি, অন্তত সরাসরি গিয়ে যেটা করতে পারি করি। এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাওয়ার প্রয়োজন ছিল, কারণ আমরা যেই জাহাজটায় গিয়েছি এটা সবচেয়ে বৃহৎ জাহাজ পুরো আজ পর্যন্ত যত ফ্লোটিলা। এই প্রক্রিয়ার সাথে আপনি কিভাবে সংযুক্ত হলেন? এটা আমি অনেক দিন ধরে চেষ্টা করছি এবং করাটা সোজা ছিল না। শেষ আমি ফ্লোটিলার সাথে যোগাযোগ করি। আমি অস্ট্রেলিয়া একটা লেকচার দিচ্ছিলাম, তখন ওখানে যারা ফ্লোটিলায় ছিল তাদের দু একজনের সাথে যোগাযোগ হলো। তারপরেও খুব বেশি এগোয়নি। এবার আমি চেষ্টা তো চালাচ্ছিলাম। আমি শুনেছিলাম যে একটা মিডিয়া ফ্লোটিলা হতে যাচ্ছে, সেটার ব্যাপারে যোগাযোগ করলাম। সুবি শাহ নামে একজন ব্রিটিশ সাংবাদিক, তিনি জানতে চাইলেন কে আছে, তার সুবাদে খোঁজ নিয়ে একজনের সাথে যোগাযোগ হলো, তাকে আবার সুবির সাথে পরিচয় করে দিলেন। কিন্তু আমি নিজে কিভাবে যেতে পারবো সেটা জানতাম না। আমি ইউনাইটেড নেশনসে গিয়েছিলাম ব্যক্তিগতভাবে, ইউএনের উপরে, ইউএনের সময় বাংলাদেশকে কিভাবে আমি সহযোগিতা করতে পারি সেটার কথা ভেবে। তো সেই সময় স্বাভাবিক, আমি যখন গিয়েছি আমি আমার বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করছিলাম। ডক্টর লরেন ওয়ালশ নামে একজন প্রফেসর NYU এর, ওনার সাথে আমার মিটিং ছিল এবং তখন আমি আলাপ করছি, গাজা নিয়ে আলাপ করছি। তখন উনি বললেন যে এরকম একটা জাহাজ তো মাত্র যেতে যাচ্ছে, আমি এদের কথা শুনেছি। আমি তখন বললাম আমার সাথে যোগাযোগ করিয়ে দিতে।
সে একদিন পরে হুয়াইদা আরাফ নামে একজনের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। আমি সাথে সাথে তাকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে, তার সিগন্যাল নম্বরে আমি লিখলাম। তার একদিন পরে আমি তার থেকে একটা মেসেজ পেলাম যে তুমি যদি 28 তারিখে ব্রিন্দিজি এয়ারপোর্টে 28 তারিখ সন্ধ্যার মধ্যে পৌঁছাতে পারো তাহলে তোমাকে নেওয়া সম্ভব। আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমি যাব। আমি রেহনুমা আমার সাথীকে জানালাম যেটা আমি করতে যাচ্ছি। আমরা সব কিছু একসাথেই করি। ও সাথে সাথে উত্তর দিল 100%, আমাকে সেই সমর্থনটা দিল। সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, বড় একটা শক্তি ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর এই আমি না থাকলে তারও তো একটা বড় বোঝা তার উপরে আসে। পারিবারিক দিক, ব্যক্তিগত দিকের বাইরেও দায়িত্বের দিক থেকেও তো অনেকগুলি জিনিস আছে। তা তখন সমস্যাটা হয়ে গেল যে আমি নিউ ইয়র্কে, এবং আমার এতদিনের জন্য, কতদিনের জন্য যেতে হবে, আদৌ ফিরবো কিনা সেগুলি জানি না। তার আগে আমার দৃক পাঠশালা এখানে যেই কাজগুলি সেগুলি অন্তত কিছুটা গুছিয়ে যেতে হবে। কাজে আমার প্রথমে ঢাকায় আসতে হবে। তো তখন আমি টিকিট করব কিভাবে? 28 তারিখের মধ্যে ঢাকায় এসে ঢাকার থেকে আবার ব্রিন্দিজি কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। তখন একটা মজার জিনিস ঘটলো। আমি এই লরেনের সাথে আমার 25 তারিখ সকালে একটা মিটিং ছিল। ও অসুস্থ হওয়ার কারণে আসতে পারেনি। তখন আরেকজন ভদ্রলোক, বাংলাদেশি ভদ্রলোক, আমাকে অনেক দিন ধরে যোগাযোগ করছিলেন যে আমার সাথে দেখা করতে, সময় দিতে পারেনি। তাকে সময় দিয়েছিলাম। উনি বসা থাকাকালীন আমি ট্রাভেল এজেন্টের সাথে কথা বলছি। উনি তখন বললেন আমি কিন্তু এই ধরনের জিনিস করি। আমি ওর মধ্যে গেলাম না, উনি যেই কাজ করেন, কিন্তু উনি বললেন আমার কাছে একটা অ্যাপ আছে, আমি ইটালির ভ্রমণের অংশটা আমি অত সাহায্য করতে পারবো। তাই আমি ভাবলাম যে সব কিছু করতে গিয়ে পুরোটাই গুবলেট হয়ে যেতে পারে, তুমি অন্তত এই জিনিসটা করো। কাজেই তার সাথে বসে আমরা রোম থেকে ব্রিন্দিজি যাওয়ার সুযোগ পেলাম না। লেচে নামে একটা শহর, ওখানে বাসে করে যাওয়া যায় 10.5 ঘন্টায়, সেটা বুকিং করে ফেললাম। করে ট্রাভেল এজেন্টে আমি শেষ দিন, আমি সেই দিন আমার ফোর্ড ফাউন্ডেশন ইউএনএ যাওয়ার আছে, ওখানে প্রফেসর ইউনুসের সাথে ফোকাটার্কের একটা কথোপকথন আছে, সেটাতে আমার থাকার কথা। কাজে আমি ওটাতে চলে গেলাম। ট্রাভেল এজেন্টকে বললাম তুমি যেমনে পারো আমাকে রোমে পৌঁছায় দাও। তো ওর মধ্যেই সে একটা মেসেজ দিল, আমি আপনার অনুমতি নিচ্ছি না, আমি টিকিট কেটে ফেলেছি, কিন্তু এই সময়ের মধ্যে। ফিরে এসে প্যাক ট্যাক করে বিমানবন্দরে গিয়ে রওনা দিলাম। নিউ ইয়র্ক থেকে আম্মান গেলাম, আম্মান থেকে দোহা গেলাম, দোহার থেকে ঢাকায় আসলাম। ঢাকায় সবাই প্রস্তুত ছিল। এখানে প্রেস কনফারেন্স করলাম, যা কাগজপত্র সই করার সেগুলি করে টোরে প্লেন ধরে রোমে চলে গেলাম। রোম থেকে তারপরে ওই 10.5 ঘন্টা বাসের জার্নি, সেখান থেকে আরেকটা বাসের যাত্রা, তারপর একটা ছোট ট্রেনের যাত্রা, তারপর আরেকটা বাসের যাত্রা, তারপর একটা লম্বা পথ হেঁটে যেই জায়গায় বাকিরা ছিল, যেখানে প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারণ 28 তারিখ রাতে আমি পৌঁছতে পারিনি, 29 তারিখ সকালে পৌঁছেছি। ততক্ষণে ওদের প্রশিক্ষণ চলছে, কারণ এরকম একটা অভিযানের জন্য প্রস্তুতি নেওয়ার অনেক কাজ রয়েছে, সেগুলিতে হাজির হলাম। এইভাবে এইটুক অন্তত। যাত্রাটা কবে, কখন, কিভাবে হলো? আমি নিউ ইয়র্ক থেকে শুরু করেছি 25 তারিখ বিকালে, সন্ধ্যায়। অত্রান্ততে পৌঁছেছি 29 তারিখ সকালে। পরের দিন আমরা রওনা দিলাম। সেদিন সমস্যা ছিল, আমি দেরি করে পৌঁছেছি বলে আমার থাকার কোনো জায়গা ছিল না। আমার ওখানেই পরিচয় হলো একজন ভদ্রলোকের সাথে, ইয়াসির নাম, স্প্যানিশ ভদ্রলোক। উনি বললেন তোমাকে একটা দূরের একটা জায়গা আছে, ওখানে একটা তাঁবু গেড়া যাবে। তা আমি ওটাতেই রাজি হয়ে গেলাম। কিন্তু আরেকটা জিনিস ছিল, যারা আমাকে জানে তারা চেনে আমি সারাক্ষণ স্যান্ডেল পরে ঘুরি, এবং এই জাহাজের যে ক্যাপ্টেন, একজন খুব শক্তিশালী নারী, মাদলিন নাম, উনি একদম প্রশিক্ষণের সময় বলে দিলেন কোনো স্যান্ডেল চলবে না, এখানে নিরাপদ না, ওই জাহাজের মধ্যে ওই দৌড়ঝাঁপের মধ্যে স্যান্ডেল নিয়ে চলা যাবে না। আমি বললাম ভাই আমি তো সারাক্ষণ স্যান্ডেল পরি, কোনো এক্সেপশন নেই, তোমার জুতা লাগবে। তখন তড়ি ঘড়ি করে জুতা জোগাড় করাটা খুব মামুলি শোনা যাবে, কিন্তু আমার জন্য কঠিন ছিল। কারণ ওই পরিস্থিতিতে জুতা নিতে হবে, কারণ তার আগে আমার শোয়ার জায়গা বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু ওখানে পৌঁছাতে হবে। কাজে কোনো মতে ওইখানে পৌঁছে রাত্রেবেলায় তাঁবুর মধ্যে ঘুমিয়ে, পরের দিন সকালবেলায় আরও কিছু প্রশিক্ষণ ছিল, তারপরে আমরা জাহাজে উঠলাম। কয় তারিখ সেটা? সেটা 30 তারিখ বিকেলে।
আচ্ছা, তারপরে আপনাদের তারপরে চলাটা তো শুরুই হলো। জি। তো শুরুর দিকে সমুদ্র শান্ত ছিল, ঝকঝকে রোদ ছিল। ইটালির অনেক মানুষ এসে আমাদের বিদায় দিল, তারা গান গাইলো, তারা ব্যান্ড আসলো, সেই দিকগুলি ভালো ছিল। চলার খানিকক্ষণ পরে ঝড় শুরু হয়ে গেল এবং সমুদ্র একদম উত্তপ্ত। তখন জাহাজে মানে ঝড় এড়ানোর জন্য জাহাজ খুব দ্রুত গতিতে যেতে চেষ্টা করলে ঝড়ের আগে থাকতে পারে কিনা। তো সেটা করতে গিয়ে প্রচণ্ড মানে দোদুল্যমান জাহাজ, এবং তার মধ্যে আমাদের প্রায় প্রত্যেকে অসুস্থ হয়ে গেলাম, বমি করা হলো। এই একটা সুবিধা ছিল, জাহাজে তো স্বাস্থ্যকর্মী অধিকাংশ, অনেকগুলি খুব ভালো ভালো ডাক্তার ছিল, কাজে চিকিৎসার কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু শরীর খারাপ হয়েছে এই পর্যন্ত। তারপর থেকে আমরা ওই সবসময় ঝড়ের একটু আগে থাকতে চেষ্টা করেছি। কিন্তু তারপরে যেটা হলো যে আমরা জানতে পারলাম যে আমাদের আগে এই ছোট নৌকা কয়েকটা রওনা দিয়েছিল, 8টা নৌকা, 2টো মাঝারি সাইজের নৌকা, 8টা ছোট নৌকা। তারা আগে ছিল, কিন্তু আমরা তাদের সাথে পৌঁছে গেছি, আমরা তাদের অতিক্রম করে চলে যাব। তো তখন ভাবলাম তাদেরকে ছেড়ে যাই, এটা কীরকম করে হয়, কিন্তু তারা তো আরও ধীর গতিতে চলে, কাজে আমাদের তখন আরও ধীর গতিতে যেতে হলো। তাতে আরেকটা সমস্যা, ধীর গতিতে বড় জাহাজ গেলে কিন্তু সেটা কাঁপে আরও বেশি। যাই হোক, সেটা ছোট জিনিস, কিন্তু সেটা করতে গিয়ে যেই জিনিসটা হলো যে আমরা দেখলাম যে আমরা তখন পৌঁছবো, আমাদের 6 তারিখে পৌঁছবো শুরুতে চিন্তা ছিল, এই দেরি করার কারণে আমরা 7 তারিখে পৌঁছাবো গিয়ে হলো। ইসরায়েল তো সোমবারে আপনাদের পৌঁছানোর কথা ছিল, রোববারে। ও দিনক্ষণ আমাদের দিনক্ষণ হিসাব তো তখন কোনো আপনাদের হিসাব হিসাবে নেই, ছিল না, হ্যাঁ, কিন্তু তারিখগুলি জানা আছে কারণ দিন গুণ ছিলাম। সেই হিসাবে আমাদের 1 সপ্তাহ যাত্রা করে 6 তারিখে পৌঁছানোর কথা, আমরা এখন পৌঁছতে যাচ্ছি পরের দিন 7 তারিখে। 7 তারিখের ঘটনাই তো 2023-এ, সেটাকে কেন্দ্র করেই তো ইসরায়েল এত বড় একটা আক্রমণ শুরু করলো, এবং তারা কিন্তু আমাদের হামাস হিসেবে আখ্যায়িত করেছে। আমরা যদি 7 তারিখে পৌঁছাই তাহলে এটাকে তারা আরও ফলাভাবে ছড়াবে যে আমরা সত্যিকার অর্থে হামাসের লোক। কাজে আমরা ঠিক করলাম, মানে ওই দিনটাকে আপনারা স্মরণ করছেন। হ্যাঁ, কাজে আমরা ঠিক করলাম আমরা 7 তারিখে না দিয়ে 8 তারিখে যাতে পৌঁছাই, সেভাবে যাই। তো সেইভাবেই প্রস্তুতি নিলাম, কিন্তু 8 তারিখ ভোরেই তো আমাদের উপর আক্রমণটা হলো। এই যে আপনাদের দীর্ঘ যাত্রা, কতজন নিয়ে আপনারা, কি নিয়ে, কি উদ্দেশ্যে আপনাদের এই আমাদের যাত্রাটা? জাহাজে 92 জন ছিল, তার মধ্যে 82 জন ছিল আমরা এই স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী এবং আয়োজক যারা, তারা। তার বাইরে ক্রু ছিল, জাহাজের ক্রু যারা ছিল। তা আমরা যেটা করতাম, আমরা প্রত্যেক দিন কয়েকবার মহড়া দিতাম যে আক্রমণ হলে কি করব, কাউকে আঘাত করলে কি করব, যদি গোলাগুলি হয় তখন কি করব, কে কোথায়, এবং আমরা একটা রোল কলের মতন করতাম, প্রত্যেকের দায়িত্ব ছিল। আবার এটাও বলা দরকার, এই জাহাজটা কিন্তু স্বাভাবিক জাহাজ না, এটা সমুদ্র পাড়ি দেওয়ার জাহাজ না, এটা একটা ফেরি ধরনের, কারণ ছোট ছোট যাত্রা করে, সেই জাহাজই আমাদের ছিল। তার বাইরে আমাদের ওই সময়ে ওই পরিস্থিতিতে, এবং কোন মালিক জাহাজ দেবে যেখানে সে জানে এই জাহাজ ইসরায়েলের মানে গাজার দিকে চলে যেতে পারে, এবং এর আগে তো তাই হয়েছে। শুধু তাই না, যারা ক্রু, তাদের তো একই জীবনের ঝুঁকি, কাজে ক্রুও পেতে হবে যারা এরকম একটা ঝুঁকি নিতে রাজি, কাজে এটা পাওয়া সহজ ছিল না। আমরা এই 92 জন গিয়েছি। যেটা সমস্যা ছিল যে যেহেতু এটা ফেরি ধরনের জাহাজ, এটাতে শোবার জায়গা ছিল না, ক্রু ছাড়া আর কারো শোবার জায়গা ছিল না, কাজে আমাদের ওই মাটির ফ্লোরিং করতে হয়েছে, মানে বেঞ্চগুলির ফাঁকে ফাঁকে এক একজনের শুতে হয়েছে। আমি সবচেয়ে দেরিতে উঠেছি বলে আমার শোবার কোনো জায়গাই ছিল না। আমি তারপরে যেখান থেকে আমরা এক জায়গায় মিডিয়া রুম ধরনের একটা ছিল, যেখান থেকে আমরা ইন্টারভিউ নিতাম, লাইভ দিতাম বা আপলোড, ইন্টারনেট ফ্যাসিলিটি ছিল যেখানে, ওইখানেই ওই মানে আমার ল্যাপটপের কাছে একটা জায়গায় স্লিপিং ব্যাগ ছিল, ওখানে ঘুমিয়ে কাটিয়েছি। তো এই যে দীর্ঘ যাত্রা, আপনাদের এরকম দুঃসাহসিক যাত্রা, এই যাত্রার ভিতরে আপনাদের নিজেদের খাবার দাবার, চিকিৎসা, তারপরে আপনাদের মোবাইল কানেক্টিভিটি, এইগুলি আপনারা কতটা রেশনিং করে আপনাদের চলতে হয়েছে? খাবারটা তো রেশনিং করতেই হয়েছে, সবচেয়ে বড় রেশনিং করতে হয়েছে পানি, কারণ পানির একটা বিশাল সংকট ছিল। জাহাজে যেমন
আমি ওই 30 তারিখ থেকে ঢাকায় পৌঁছানোর আগে গোসল করিনি, আমরা কেউ করিনি। হ্যাঁ, কাজে গোসল করার মতন বিলাসিতা কারো ছিল না। পানি খুব খুব স্বল্প পানি দিয়ে কীভাবে চলা যায় এটার আমাদের প্রশিক্ষণ নিতে হয়েছে, এবং কেউ যাতে কোনোভাবে পানির অপচয় না করে এটা নিয়ে ভাবতে হয়েছে। তবে আমরা যথেষ্ট নিয়েছিলাম এই কারণে যে গাজায় আমরা তো উদ্দেশ্যতে ছিল আমরা গাজাতে পৌঁছাবো, এবং গাজায় গিয়ে গাজাবাসীদের উপর আমরা যাতে বোঝা না হয়ে যাই। কাজে তাদের যেখানে তারা নিজেরাই খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, সেখানে আমাদের কারণে ওদের সাহায্য করতে হবে, এটা যাতে না হয়। এবং যদি আমাদের নিজেদের অতদিন না লাগতে হয় তাদের আমরা দিয়ে যেতে পারি, সেইটুক ছিল। কয়টা জাহাজ ছিল আপনাদের? এই বড় জাহাজ আমাদের একটাই, আর ছোট ছোট জাহাজ ছিল 8টা, সাথে আরো 2টো মাঝারি সাইজের জাহাজ ছিল, কিন্তু ওগুলি যান্ত্রিক গন্ডগোল হওয়ার কারণে ওগুলি ফিরে গেছে। 8টা ছোট জাহাজ আর আমরা এই বড় জাহাজটা ছিল। টোটাল কত জনের ওই 8টা জাহাজে ছিল 56 জন। 56 জন। আর আমাদের একটাতেই ছিল 92। আচ্ছা, আমরা যেটা শুনলাম বা দেখলাম আপনাদের মাধ্যমে, আপনারা কি সবগুলি জাহাজের তথ্য আপনাদের এখানে আসতো, নাকি না সেন্ট্রাল কোনো ইউনিট ছিল সবাইকে অ্যাকোমোডেশন কোঅর্ডিনেশন করার জন্য? একটা সংগঠন আছে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, সেটা সবগুলির সমন্বয় করে। আমাদের ক্ষেত্রে তাই ছিল, কিন্তু যেহেতু আমরা সর্ববৃহৎ জাহাজ ছিলাম, স্বাভাবিক আমাদের ক্ষেত্রে অনেক বেশি অ্যাটেনশন দিতে হয়েছে, এবং আমরা সুমুদের সাথে যোগাযোগ রেখেছি, এই ছোট নৌকাগুলির সাথে যোগাযোগ রেখেছি, স্থলের সাথে যোগাযোগ রেখেছি, আইনজীবীদের সাথে যোগাযোগ রেখেছি, আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে যোগাযোগ রেখেছি যতটা পেরেছি। কাজে এই সব জিনিসগুলি কিন্তু কোঅর্ডিনেট করা ছিল, এবং এটা খুব জটিল একটা অভিযান ছিল। আপনি যেই কথাটা বললেন, ইন্টারনেট, আমাদের 3টা স্টারলিংক সংযোগ ছিল। তারপরে বাকি জিনিসগুলি, জাহাজে ডাক্তার ছিল, সাইকিয়াট্রিস্ট ছিল, সাইকোলজিস্ট ছিল, নার্স ছিল, প্যারামেডিক ছিল, আর আমরা তো সংবাদকর্মী হিসেবে ছিলাম। আপনারা এই যখন আপনাদের এই অভিযান আপনারা যাচ্ছেন, একটা মহৎ কাজ, মানে এই যে আপনারা 92 জন ছিলেন একটা জাহাজে, আপনাদের নিজেদের ভিতরে কি আলোচনা হতো মানবতার পক্ষে, গাজাবাসীর পক্ষে? আমরা একদিক থেকে আমরা খুব সমমনা ব্যক্তি ছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য তো একই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ, এবং বাঘা বাঘা মানুষ। আমি যেমন যার মাধ্যমে আমি প্রথম যোগাযোগটা করলাম, হুয়াইদা আরাফ, উনি প্রথম ফ্লোটিলায় 2008-এ একদম শুরুর ফ্লোটিলায় উনি ছিলেন। এই মাবা মারমারা যেই জাহাজটায় 10 জনকে খুন করে ইসরায়েল, সেটাতে উনি তার সামনে এই মানুষগুলি খুন করা হয়েছে, তারপরেও কিন্তু আবার তিনি গেছেন। যেই কো ক্যাপ্টেন ছিল তিনি দুজন ক্যাপ্টেন ছিল, একজন তুরস্ক ক্যাপ্টেন আর আরেকজন অস্ট্রেলিয়ান একজন নারী ক্যাপ্টেন, মাদলিন হাবিব। তিনি নিজে এই ধরনের বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। একজন জোহরা নামে একজন নারী, তার একটা পা কাটা, সেই এক পা নিয়ে সে চলে গেছে আমাদের সাথে। এখানে বেশ কয়েকজন ডাক্তার ছিলেন যারা এর আগে গাজাতে ছিলেন, কাজ করেছেন। একজন ওয়েলসের একজন ভদ্রলোক, লেই নামে, তিনি বললেন যে আমি গাজাতে থাকাকালীন যেই কজনের সাথে কাজ করেছি প্রত্যেককে খুন করেছে ইসরায়েল, একজনকে 1.5 সপ্তাহ আগে, তারপরেও তিনি যাচ্ছেন। কাজে আমাদের লক্ষ্যের দিকে কিন্তু কোনো বিভাজন ছিল না, আমরা প্রত্যেকে জানতাম কি করছি। আমরা ব্যক্তি হিসাবে ভিন্ন ছিলাম, আমাদের আলাপ প্রধানত ছিল স্ট্র্যাটেজিগুলি কি করতে হবে। এবং একটা জিনিস আমরা তখনই আলাপ করে নিয়েছি যে এইটা আমাদের শেষ অভিযান না, এবং যেহেতু এই মানুষগুলি একত্রিত হলো, আমরা তখনই কৌশল তৈরি করেছি যে কিভাবে এর পরের ধাপগুলি কিভাবে আমরা করব। আমরা কিভাবে, যেহেতু বড় বড় দেশের নেত্রীরা আমাদের সাথে গাদ্দারি করেছে, ইসরায়েলের সাথে, ফিলিস্তিনের সাথে গাদ্দারি করেছে, আমাদের দায়িত্ব আমরা নিজেরা সমষ্টিগতভাবে কি করে একটা শক্তিশালী সংগঠন হতে পারি যাতে এই লড়াইটা চালিয়ে যেতে। জি, আপনাদের জাহাজ যেই দিন আটকে দিল, আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল, তার আগে আমরা দেখলাম যে আরও কিছু জাহাজ তারা
আটকে দিয়েছে, সেই জাহাজের মানবাধিকার কর্মীদেরকে তারা গ্রেপ্তার করেছে, তখনকার পরিস্থিতিটা কি ছিল? তাদের উপর যা হয়েছিল সেটা আমরা জানি এবং সেটাই আমাদের উপর হওয়াটা স্বাভাবিক, এটা আমরা ভেবেছিলাম, সেই কারণে প্রস্তুতি নিয়েছিলাম। প্রথম প্রস্তুতি ছিল আইনগতভাবে আমরা কি করব। আমরা একটা জিনিস করেছিলাম, একটা ছোট্ট ভিডিও প্রত্যেকে রেকর্ড করে রেখেছিলাম, যেটা আমরা আগে দিয়ে রেখেছিলাম আইনজীবীদের কাছে এবং দেশেও আমি দিয়ে দিয়েছিলাম যে এই ভিডিওটা তুমি যখন দেখছো তখন জানবে যে আমাকে অপহরণ করা হয়েছে। কাজে আন্দোলনটা যাতে আমরা না, আমাদের অনুপস্থিতিতে থেমে না যায়, হ্যাঁ, সেটার একটা প্রস্তুতি ছিল। আইনগতভাবে কি কি করতে হবে আমরা জানতাম, যেমন তারা আমাদের ধরার পরে আমরা অবৈধভাবে ইসরায়েলে গিয়েছি এটা এই ধরনের একটা অভিযোগ দেবে এবং মুচলেকা দিতে চেষ্টা করবে, সেটা আমরা সই করব না, সেই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা তো আন্তর্জাতিক নিয়মের ভিতরে একেবারে আমরা কোনো নিয়ম ভাঙি, নিয়ম তারা ভেঙেছে, আমরা অবৈধ নিজেরা বলবো কেন? কিন্তু সেটা বলতে গেলে তারপরে কি কি হতে পারে সেগুলির প্রস্তুতি নিয়ে আইনজীবীদের সাথে সেই যোগাযোগগুলি ছিল। তারপরে যেই জিনিসগুলি ছিল সেগুলি হচ্ছে যে আমরা কি করব। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইসরায়েলিদের থেকে আমরা কোনো পানি নেব না, কোনো খাবার নেব না, কোনো রকমের কিছু নেব না, কারণ আমরা জানি যে তাদের প্রোপাগ্যান্ডাতে তারা এটা ব্যবহার করবে। তারা আমাদের আপ্যায়ন করছে, খাবার দিচ্ছে, যত্ন নিচ্ছে, এইগুলিকে তারা ভিডিও করে তখন তারা পৃথিবীতে দেখাবে। কখন তারা আপনাদের জাহাজের নিয়ন্ত্রণ নিল? এটা আমি তো ওই যে বললাম ভোর 3টার দিকে আমি ঘুমাতে গেছি, তার 1.5 ঘন্টা খানেক পরে তখন সাইরেন বাজলো এবং তখন ক্যাপ্টেন বলল এটা কিন্তু মহড়া না, ওরা আসলেই আক্রমণ করছে। কাজে তখন আমি তাড়াতাড়ি আমার ল্যাপটপ এবং মোবাইলটা নিয়ে গেলাম, কারণ আমার দায়িত্ব তখন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করা, এবং ল্যাপটপটা আমি পানিতে ফেলে দেবো সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। তখন আমি ওপরে গিয়ে আমি ফেসবুক লাইভ দেওয়া শুরু করলাম। একটা খানিক দূর দেওয়ার পরে এটা ভেঙে গেল, তারপরে আরেকবার দিতে চেষ্টা করলাম, কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা থেমে গেল। বোঝা গেল যে ইন্টারনেটকেও ব্লক করা হচ্ছে। ততক্ষণে দেখি ওপর থেকে হেলিকপ্টার নামছে, যেইটার জন্য আমাদের প্রস্তুতি ছিল না, কারণ আমরা তো ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইনি, আমরা শুনেছি সেভাবেই হয়েছে। ওই হেলিকপ্টারের কারণে বাতাস চারিদিক থেকে, বাতাস পানি ঝাপটা চারিদিক থেকেই হচ্ছিল এবং তার মধ্যেই ওরা নামা শুরু করেছে। আমার মাথার উপর লেজার বিম পড়ছে, আমি তাড়াতাড়ি মোবাইল ফেলে দিলাম, ল্যাপটপ আরেকজনকে বলেছিলাম, সে সেটা ফেলে দিল। এবং তারা যেটা করলো আমাদেরকে মানে ওপরে গিয়ে প্রথমে ক্রুকে কবজা করলো, করে তারা নিজেরা জাহাজ দখল করলো। আমাদের কিন্তু অন্য কোথাও নেয়নি, আমাদের এবং বড় জাহাজ, কাজে তারা আমাদের জাহাজকে নিয়ে আমাদের নিয়ে গেছে। প্রায় 50 জন, আমি 39 পর্যন্ত গুনেছি, 50 জন ব্যক্তি ছিল এবং তারা আমাদেরকে ভাগাভাগি করে এক একজনকে এক এক জায়গায় রেখে টেকে সেইভাবে একদম কড়া নজরদারির মধ্যে, প্রত্যেকের হাতেরই বন্দুক, মেশিন গান, সেইভাবে আমরা ওই ভোরবেলার থেকে যেতে যেতে রাত 8টার দিকে তখন আমি নামটা মনে নেই, ইসরায়েলের একটা পোর্টে আমরা যাচ্ছি, কিন্তু তার যাবার আগে আমরা গাজার পাশ দিয়ে গিয়েছি এবং গাজার সেই গ্যাস ফিল্ডগুলি দেখেছি, যেই জায়গায় আমরা পৌঁছাতে যাচ্ছি সেই জায়গাটা দেখেছি। একটা জিনিস ভালো লাগে, আমরা গাজায় পৌঁছাতে পারিনি, আমরা তাদের ত্রাণ দিতে পারিনি, সেটা যেমন সত্য, আমাদের কারণে ইসরায়েলি মিলিটারি এত ব্যস্ত ছিল যে তারা গাজাবাসীদের উপর তখন অতটা মনোযোগ দিতে পারেনি এবং বহু বছর পর গাজার জেলেরা মাছ ধরতে পেরেছে, সেই মাছগুলি অন্তত গাজাবাসীরা পেয়েছে, সেটাতে আনন্দ পাই। আমরা আপনাদের মানে যে ভিডিও আপনারা দিতে পেরেছিলেন, তারপরে ফ্লোটিলার যে সংগঠন, সেই সংগঠন থেকে যে তথ্য দেওয়া হয়েছিল যে ওই বন্দি অবস্থায় আপনারা অনশন করেছেন, আপনারা কোনো খাবার খাননি, এটা কেন করেছিলেন? দুটো কারণে। একটা, ওই যে বললাম, আমরা তাদের থেকে কিছু নিচ্ছি এটা বলতে চাইনি, কিন্তু আমরা প্রতিবাদও করতে চেয়েছি। এবং আমাদের তো তার বেশি কিছু নেই, আমাদের অস্ত্র নেই, আর কোনো কিছু নেই, আমরাই যা, এই না খেতে পারাটাও এক ধরনের প্রতিবাদ। কাজে আমরা যা পেরেছি সেটা করেছি। এবং বিশেষ করে প্রতিবাদের একটা কারণ ছিল, আমাদের সাথে ইটালিয়ান একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন, ক্লাউডিও নাম, তার যাত্রার আগে তার স্টেন্ট বসানো হয়েছিল
এবং তার ওষুধ দরকার ছিল, তার ওষুধ সাথে ছিল, সেই ওষুধগুলি তাদের হাতেই ছিল, কিন্তু সেই ওষুধ তারা তাকে দেবে না, খেতে দেয়নি এবং সেই প্রতিবাদে আমরা অনশন করেছিলাম। তারপরে আপনাদের নিয়ন্ত্রণ নিল জাহাজে, তাদের বন্দরে তারা আপনাদেরকে নিয়ে গেল, তারপরের দৃশ্যপটটা কেমন ছিল? বন্দরের আগেই তারা আমাদের যন্ত্রপাতি সাথে যেগুলি ছিল, আমার হাতে তখনও ওই গিম্বল ছিল, মাইক্রোফোন ছিল, সেগুলি নিল টিল ইত্যাদি। আমরা যখনই নামছি তখন আমাদের যেটা করলো যে হাত পেছনে নিয়ে দুজন বেশ উঁচু করে হাত দিয়ে আমাদের উপর করে মাথা নামিয়ে ওইভাবে একদম গা ধাক্কা দিয়েই নিচে নামিয়ে, একটা খোলা জায়গা ছিল সেই জায়গায় হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে ওইখানে প্রায় 2 ঘন্টা আমাদের ওভাবে থাকতে হয়েছে। তো ওটা থাকাকালীন আমার পাশে একজন ভদ্রলোক, আলী নাম, টিউনিজিয়ার সাংবাদিক, ভালো সাংবাদিক, তার পরনে ছিল ফিলিস্তিনি ফ্রি প্যালেস্টাইন টি শার্ট, সেটা তাকে খুলতে বলেছিল, সে প্রতিবাদ করেছে আমি খুলব না। তখন তার উপর চড়াও হয়, তাকে অত্যাচার করে, তারপরে তাকে শিকল বাঁধায়, চোখে পট্টি দিয়ে আমার পাশেই বসানো হয়। বসানো অবস্থায় আমি যেহেতু পাশে ছিলাম, আমি শুনতে পেলাম, বলো আই লাভ ইসরায়েল বলো। সে বলে না, আই লাভ প্যালেস্টাইন। তারপরে আরও চড়ো হয়, আদনাম নামে আরেকজন তখন তাকে সহায়তা করতে চেষ্টা করে, তার উপরেও চড়াও হয় এবং আমরা দেখলাম সত্যিকার অর্থে কিছু করার উপায় ছিল না। তারপরে তো ধাপে ধাপে এক এক জিজ্ঞাসাবাদ করা হয়, এক এক জায়গায় লেখা হয়, আমাদের ছবি তোলা হয়, আমার ক্ষেত্রে সকল যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়। তারপরে তারা বলল যে তোমাদের পরনে যা কোনো গহনা যদি থাকে, কোনো আংটি থাকে, অন্য কোনো কিছু থাকে, সেগুলি খুলে ব্যাগের মধ্যে রাখো, আমরা পরে দিয়ে দেব। সেগুলি সকলে রাখলো, আমাদের থেকে জিনিসপত্র, আমার টাকা পয়সা যেটা ছিল সেগুলি রাখলো। কিন্তু আমরা জানতে পারলাম যে সবই তারা ছ্যাঁচড়া চোর, ওই গহনাগুলিও চুরি করেছে, আমার থেকে $300 নিয়েছে। এবং সেটা বড় জিনিস না, কিন্তু যারা $1 বিলিয়ন পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তারা এই ছ্যাঁচড়া চুরি, মানে তাদের নেচারটা ধরা পড়লো, সেটা ধরা পড়লো। আর মিথ্যা কথা তো বলেই, সেটার মধ্যে গেলাম না। কিন্তু ওই সময় আমরা আগে যোগাযোগ করে রেখেছিলাম বলে আমাদের আইনজীবী এসেছিল এবং আইনজীবী তখন আমাদের সাথে থেকে পরামর্শ দিয়েছে কোন মুসলিকে আমরা সই করতে পারি, কোনটা পারি না। তার মধ্যেও কেউ কেউ আমাদের যেটা সই করতে বলেছিল যে 72 ঘন্টার মধ্যে আমাকে ডিপোর্ট করা হোক, সেটাও কেউ কেউ করতে রাজি হয়নি, বিশেষ করে যারা ইসরায়েলেও ছিল আমাদের সাথে, তারাও প্রতিবাদ করেছে, তাদের আরও দেরি করে ছাড়া হয়েছে। সেটা মানে কত তারিখ? আমরা তো পৌঁছই 8 তারিখ রাতে, 8 তারিখ ভোর রাতে আমাদের ধরা হয়। জি, সারাদিন যাত্রা করে 8 তারিখ রাতে আমরা পৌঁছাই। তারপরে তো আমাদের এই মানে যা যা করার সেগুলি করলো, আমাদের জিনিসপত্র নেওয়ার থেকে রেজিস্ট্রেশন করা, আইনজীবী দেখা। তারপরে আমাদেরও হাত কড়া পরানো হলো, পেছনে না সামনে ওই প্লাস্টিকের এক ধরনের খুব টাইট একটা থাকে, ও সেটা দিয়ে পরালো, পট্টি লাগানো হলো, আমাকে একটা বাসে বসানো হলো। বাসের আসলে কক্ষ, বাসটার মধ্যেও খাঁচা খাঁচা করা। আমরা যেই খাঁচাটায় ছিলাম সেটা 2 ফুট বাই 5 ফুট হবে, তার মধ্যে 4 জন বসা এবং দেখার কোনো উপায় নেই এবং প্রচণ্ড ঠান্ডা, বরফের মতন ঠান্ডা। আমি এর আগে শুনেছি, এর আগে যারা গিয়েছিল তাদের নাকি প্রচণ্ড গরম ছিল, কাজে এগুলিই হয়তো তাদের কৌশল। সেইভাবে ওই বাসে করে 1 ঘন্টা আমরা বসলাম ওই ঠান্ডা ইসের মধ্যে। তারপরে 2 ঘন্টা যাত্রা করার পরে আমরা জেলখানায় পৌঁছালাম। জেলখানাতে আবার তাদের নতুন করে রেজিস্ট্রেশন হলো, অন্যান্য জিনিস হলো, তখন আমাদের আবার নম্বর দেওয়া হলো। আমি 100 নম্বর কয়েদি, সেটাকে রেজিস্টার করা। সেটা কি আছে? সেটা আছে, 100 আমাদের নম্বর লেখা আছে। দর্শককে একটু দেখাবেন, এটা কি ইসরায়েলের দেয়া? ইসরায়েলের দেওয়া, এই দুটোই ইসরায়েলের দেওয়া। আমার হাতে যেগুলি ফ্রি প্যালেস্টাইন ছিল, অন্যান্য জিনিস ছিল, সেগুলি তো তাদের ওরা ছিঁড়ে ফেলছে। এটা হলো ইসরায়েলের দেয়া, আপনার ইসরায়েলের দেওয়া কয়েদি নাম্বার 100 নম্বর। 100 নাম্বার কয়েদি। তা কতক্ষণ ছিলেন ওই ইসরায়েলি কারাগারে? আমরা 8 তারিখ রাতে পৌঁছই, 9 তারিখ সারাদিন, 10 তারিখ সকালে আমরা আবার, মাঝখানে আরও অনেক কিছু হয়েছে কিন্তু আমি বাকি জিনিসগুলি বলছি। 10 তারিখ সকালে আমাদেরকে আবার আরেকটা বাসে, এটা মরুভূমি, নেগেভ মরুভূমির মাঝখানে
ইসরায়েলের একটা টপ হাই সিকিউরিটি জেল প্রেজেন্ট, সেটার মধ্যে আমাদের রাখা হয়েছিল। আমাদের জানা মতে সবচাইতে তারা যেই ফিলিস্তিনিদের সবচাইতে ভয় পায় তাদেরকেও এইখানেই রাখা হয়। তো সেখান থেকে আমরা আবার বাসে করে, তবে এইবার আমাদের হাত করা পড়ানো ছিল না, চোখে পড়তি ছিল না, আমরা সবাই মিলে এক বাসে ছিলাম, কাজে পরিস্থিতিটাও ইতিমধ্যেই বদলে গেছে। এটা হয়তো বুঝতে পেরেছিলেন তখন? আমরা বুঝতে পেরেছি ততক্ষণে কি হচ্ছে, এবং তারা যে পিছপা আছে সেটাও বুঝেছি। সেটা এই 2 ঘন্টা গিয়ে তারপরে আইলাত বোধহয় নাম একটা বিমানবন্দর, সেখানে গিয়ে সেখানে একটা তুর্কিশ এয়ারলাইনের একটা বিমান আমাদের জন্যই চার্টার করা ছিল, সেটাতে আমরা উঠলাম। খুব মজার ঘটনা, আমি এই বহু বছর তো বিমানে চড়ছি, এই এত সিকিউরিটি দেখি, একদম সরাসরি বাস থেকে বিমান পর্যন্ত গেলাম কোনো রকমের সিকিউরিটি ছাড়া। এটা আমার আগে হয়নি। ব্ল্যাঙ্ক বোর্ডিং পাস দিল, যেটা আমরা আবার ক্রুকে দিলাম। একটা জিনিসই হয়েছে মাঝখানে, যে আমরা বিমানবন্দরের ভেতর দিয়ে যখন যাচ্ছি, ইহুদি যারা ছিল তারা এসে আমাদের প্রচুর গালিগালাজ করলো, মানে তারা তো জানে আমরা কেন এসছি, এবং তাদের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই অন্য রকমেরও মানুষ ছিল, কিন্তু আমাদের তখন গালিগালাজ করলো যে আমরাও প্রতিবাদে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা এগুলি করেছি। তারপরে তো বিমানে উঠলাম। বিমানে ওঠার পরে তখন পরিস্থিতি অনেক ভিন্ন। তখন তুরস্কে, সেখানে ইসরায়েলি কেউ ছিল না, তুরস্ক ক্রুরা ছিল, এবং তারা যতটা পেরেছে আমাদের যত্ন নিয়েছে। ওই যাত্রায় আমাদের কোনো সমস্যা হয়নি। তো এই যে আপনাদের এই জার্নি, ফিলিস্তিনে তো একটা সরকার আছে, সেই সরকারটা আসলে কোথায়, তাদের কি ভূমিকা এখানে? এটা ভালো প্রশ্ন। পিএলও যারা, তাদেরকে নিয়ে আমাদেরও অনেক সন্দেহ আছে, অন্যদেরও অনেক সন্দেহ আছে, কারণ বলা হয় তারা ইসরায়েলের পক্ষেই কাজ করে। সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু অনেকে আমাদের বন্ধুবান্ধব গাজার জন্য যারা কাজ করে, যারা লড়াই করে, এমনকি ইহুদি যারা গাজার জন্য লড়াই করে, তারাও পিএলও দূরে থাকতে চায়। তারা সত্যিকার অর্থে তো সেখানে কোনো কিছু করেনি। কিন্তু আমরা যখন এই ইস্তানবুলে নামি, প্লেন যখন নামে, তুরস্কের মন্ত্রী একজন, পররাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী বোধহয়, উনি এসে কিন্তু আমাদের সম্বর্ধনা দেন, আমাদের উপহার দেন, আমাদের প্রশংসা করেন। আমরা যখন নামি তখন সেইখানে মিডিয়া ক্রু আছে, আমাদের একদম ভিআইপি ট্রিটমেন্ট যদি বলি, সেই ধরনের ভাবে বহু মানুষজন এসে আমাদের সাথে হাত মেলায়, আমাদের ফুল দেয়। এই আচরণটা ছিল, কিন্তু পিএলওর থেকে আমরা সেটা কিছু পাইনি। আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেছেন, আপনি বাংলাদেশের পতাকা বয়ে নিয়ে গিয়েছেন, আপনি শহীদ আবু সাঈদকে বুকে ধারণ করে গিয়েছেন। এটা তো না করার কোনো সুযোগ ছিল না। আমি কিন্তু একা যাইনি, আমি মনে করি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি, কারণ আমার সাথে অনেক মানুষ যাওয়ার আগে তো আর বলা নিরাপদ ছিল না, যাবার পরে যারা যোগাযোগ করতে পেরেছে অনেকে বলেছে আমি তোমার সাথে যেতে চাই, আমি থাকতে চাই, এবং অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, সমর্থন তো পেয়েছি। আমি যেটা আগে বলছিলাম যে তারেক রহমান সাহেব, প্রফেসর ইউনুস, তারা তো অফিশিয়ালি যেই জিনিসগুলি করেছেন, কিন্তু সাধারণ মানুষ যেইভাবে তাদের আন্তরিকতার পরিচয়টা দিয়েছে, তাতে আমি বুঝি যে আমি সত্যি আসলেই একা যাইনি, আমি বাংলাদেশকে সাথে নিয়ে গিয়েছি। গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৬৯,০০০ মানুষ। গাজার ৮৫% এলাকা ঘুরিয়ে দিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আবারও গাজায় শান্তি আলোচনা, গাজাকে ফিরিয়ে দেওয়ার জন্য, ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই শান্তি আলোচনাটা, এই যুদ্ধবিরতি কতদিন টিকবে, সেই বিষয় নিয়ে এখন আমরা কথা বলছি ডক্টর শহীদুল আলম। এই যে গাজার যে শান্তি প্রক্রিয়া, যে যুদ্ধবিরতির যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে টেকসই হবে কিনা? প্রথমে ক্ষণিকের জন্য হলেও বোমা বর্ষণ হচ্ছে না, তাতে আমি খুব খুশি। ত্রাণ কিছুটা যাচ্ছে, তাতে আমি খুশি, কারণ
এই গল্পটা আপনার আমাকে নিয়ে না, সত্যিকার অর্থে গাজার মানুষদের নিয়ে। তারা যেই সংগ্রাম করেছে, করে যাচ্ছে। এবং আমাদের কথা বললাম, এখানে কিন্তু এই মুহূর্তে সেখানে এখনও ডাক্তার রয়েছে, এখনও কর্মী রয়েছে যারা রিপোর্টিং করে যাচ্ছে। এত সবের পরেও তারা অন্তত তাদের উপর এই নিয়মিত গুলি বর্ষণগুলি হবে না, জুলুমটা হবে না, সেটা হবে না। কিন্তু আমি এটার উপর আস্থা রাখি না, কারণ যারা এই চুক্তিটা করছে তাদের কারোই স্বার্থ ফিলিস্তিনের জন্য না। তারা জলদস্যু যেমন আমাদের ধরেছে, তারা ভূমিদস্যু। এবং এই গাজাকে তারা তো প্রকাশ্যেই বলছে আমরা এখানে রিসোর্ট করতে চাই, সেটলাররা তো ঢুকছে, এবং এখানকার যে তেল, যে গ্যাস, সেগুলি পাওয়া ছাড়া তার বেশি ফিলিস্তিনিদের তারা মানুষই মনে করে না। এবং সত্যিকার অর্থে আমি মনে করি এটাকে তারা একটা সুযোগ হিসেবে নেবে। এই সুযোগে কিছু হস্টেজ ফেরত পাবে। যদি হামাস অস্ত্র সমর্পণ করে তাহলে সেটা হবে, কিন্তু আবার তারা করবে। এদের উপর আমার কোনো বিশ্বাস নাই, এবং আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। অনেকেই বলে থাকেন যে হামাস 2023 সালের 8 অক্টোবর ইসরায়েলের উপরে যে হামলা করেছিল, তারপরে যে নৃশংসতা, যে বর্বরতা, যে গণহত্যা, এটা করা হামাসের ঠিক হয়নি। আসলে হামাসের আর কি করা? একদম প্রশ্নটাই তাই। আমি বলি, আমার উপর যদি আচরণ মানে সেরকম নিপীড়ন হয়, মুক্তিযুদ্ধের সময় আমাদের উপর যে নিপীড়ন হয়েছে, তখন আমরা অবশ্যই যখন যেখানে শত্রুকে পেয়েছি তাকে আমি ধ্বংস করতে চেষ্টা করেছি। ইসরায়েল তার শত্রু, তারা মানে এক অর্থে তারা তো জেলের মধ্যে বন্দী ছিল, জেল থেকে পালাতে চেষ্টা করেছে। এবং আমি এটা ঠিক, সেটা করতে গিয়ে কিছু নিরীহ মানুষ মারা গেছে। নিরীহ মানুষ যে কোনো জায়গায় মারা গেলেই আমাদের সেটা নিয়ে আফসোস থাকবে, কিন্তু তারা লড়াই করছিল, এবং লড়াই করতে গিয়ে নিপীড়কের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। আমি তাতে কোনো সমস্যা দেখি না। কিন্তু যেই জিনিসটা এখন হতে যাচ্ছে সেটা অনেক বেশি ভয়াবহ, কারণ আমরা বোমাবর্ষণের কারণে মানুষ মারা যাচ্ছে, গুলির কারণে মানুষ মারা যাচ্ছে, কিন্তু পানি না পেয়ে, খাবার না পেয়ে যেই মানুষগুলি মারা যাচ্ছে, এবং যেই মানুষগুলি, আমার বোন একজন ডাক্তার, তিনি আমাকে বুঝাচ্ছিলেন যে একটা পর্যায়ে যদি খাদ্য না পায় লোকে, তাহলে শরীরের যেই ক্ষতিগুলি হয় সেইগুলি আজীবন থেকে যায়, ব্রেন ড্যামেজ হয়, অনেক রকমের জিনিস হয়। তারপরে এই মানুষগুলি যদি বেঁচেও থাকে আজীবন পঙ্গু হয়ে থাকবে। এটা আমরা হতে দিচ্ছি। এবং এই পরিস্থিতির মধ্যে বিশ্ব নেতানেত্রীরা এতগুলি, এই পাশ্চাত্যের বিশ্ব নেতানেত্রীরা এবং গণমাধ্যম, পাশ্চাত্যের গণমাধ্যম এই রকমভাবে শুধু নীরব থাকছে না, তারা এই জেনোসাইডকে সহায়তা করছে। জি, এখন আমরা দেখছি যে সাময়িক যে যুদ্ধবিরতির কারণে গাজাবাসী ঢলের মতো, বন্যার পানির মতো তাদের নিজের ভূখণ্ডে তারা প্রবেশ করছে। ওখানে গিয়ে আসলে তারা কি পাচ্ছে? তাদের বসতি গুড়িয়ে দেয়া হচ্ছে, তারা ওখানে যে শুধু কনক্রিট দেখছে, শুধু ধ্বংসস্তূপ দেখছে। কোথায় থাকবে তারা? কি খাবে তারা? সেটা যেমন বলছেন, আমি বলবো যে পৃথিবীর সবচাইতে সাহসী মানুষগুলি বোধহয় গাজাবাসীরা। তারা এত সবের পরেও তারা বিশ্বাস হারায়নি, আশা হারায়নি, সংগ্রাম থেকে দূরে যায়নি, এখনও তারা প্রতিবাদী। এবং তারা, আমি বিশ্বাস করি, একদম শেষ মুহূর্ত পর্যন্ত তারা ধরে থাকবে। তাদেরকে তো সুযোগ দেওয়া হচ্ছে, তোমরা ছেড়ে চলে যাও, তারা যাবে না। তাদের ওই ভূমিকে তারা ধরে রাখবে, এবং এই আত্মবিশ্বাস তাদের আছে বলেই আমি মনে করি তারা জিতবে। এবং আমি সত্যিই বিশ্বাস করি, আমরা যদি সত্যিকার অর্থে নিজেরা যদি গাদ্দারি না করে তাদের পাশে দাঁড়াতে পারি, আমরা যদি আমাদের প্রত্যেকে নিজের ভূমিকা পালন করি, একসময় তারা গাজা আসলেই মুক্ত হবে, এবং এই মানুষগুলি আমাদের দেখিয়ে দেবে বীরত্ব কোথায়। ইসরায়েলের সাথে তো শুধু গাজা বা ফিলিস্তিনের সমস্যা না, ইসরায়েলের সাথে ইরানের সমস্যা, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সাথে সমস্যা। একেবারেই তাই। কিন্তু এটা আমি বলবো যে পাশ্চাত্যের মধ্যপ্রাচ্যের উপর দখলদারিত্বার একটা প্রক্রিয়া। ইসরায়েলকে ব্যবহার করে, ইসরায়েলও তাদের ব্যবহার করে, তারাও ইসরায়েলকে ব্যবহার করে, এবং একটা পর্যায়ে তারা তো খুব পরিষ্কারভাবে, এটা এখন ইসরায়েলের কথা বলছেন, তারা কি ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ইয়েমেনের ক্ষেত্রে করেছে, প্রত্যেকটা দেশগুলিকে তারা ধ্বংস করেছে। ইরানের শাহকে তারা সেখানে
গণতন্ত্র ছিল সেই গণতন্ত্রকে ধ্বংস করে তারা ইরানের সাথে বসিয়েছে। মধ্যপ্রাচ্যে তারা শান্তি থাকতে দেবে না এবং ইসরায়েলকে এই মুহূর্তে ব্যবহার করছে। একসময় যখন যেটা দরকার সেটা করবে এবং একসময় এই মধ্যপ্রাচ্যের যেই আরব দেশগুলির যারা এই মুহূর্তে গাদ্দারি করছে তারা দেখবে যে এই বন্ধু তাদের আসল বন্ধু না। মধ্যপ্রাচ্য যদি ভালো না থাকে, স্থিতিশীল না থাকে, তাহলে কি সারা বিশ্ব কি শান্তিতে থাকবে? এ তো বিশ্বযুদ্ধ তো হতে যাচ্ছে, বিশ্বযুদ্ধ করানো হচ্ছে। আপনি দেখেন রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ সেটাও তো এভাবে খোঁচা দিয়ে কি করানো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে রাশিয়ার আর কোনো কিছু করার সুযোগ ছিল না। এখানে যেই জিনিসটা করছে তারা তৃতীয় যুদ্ধ করতে চাচ্ছে এবং এখানে আরেকটা হিসাবও রাখতে হবে যে যেই দেশগুলি এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তারা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা। অস্ত্র বিক্রি করাই তাদের ব্যবসা। কাজে যুদ্ধ তো তাদের প্রয়োজন, তাদের নিজেদের জীবিকার জন্য যুদ্ধ প্রয়োজন। তারা শান্তির কথা বলে কিন্তু তাদের ওই যে বলে না যে বিজনেস প্ল্যানটা কি, যুদ্ধ বাঁধানোই তাদের বিজনেস প্ল্যান। তা না হলে তারা লাভ করবে কি করে? এবং এই সময়ের মধ্যে পৃথিবীতে এত ক্ষতি হয়েছে, এত রকমের সমস্যা হয়েছে, যুদ্ধর অস্ত্র বানায় যেই প্রতিষ্ঠানগুলি তারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে এবং যেই বড় বড় টেক কোম্পানিগুলি ইসরায়েলকে সহায়তা করে তাদের আয় বহুগুণ বেড়ে গেছে। আপনি যেই যাদের সাথে গিয়েছিলেন, আমরা তো আমাদের অবস্থান থেকে দেখি যে পুরো বিশ্বের যারা মানবাধিকার কর্মী আছে, মানবতার পক্ষে যারা অবস্থান নেয়, তারা তো জেগে উঠেছে। আমরা দেখলাম যে জাতিসংঘে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমরা দেখলাম ফ্রান্স দিচ্ছে। তো এটা কি নতুন কোনো মেরুকরণ নাকি এটা শুধু কথার কথা? চিত্রটা কি পাল্টাবে কিনা? অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউকের ক্ষেত্রে আমি মনে করি কথার কথা। একটা হচ্ছে তারা এটা যখন বলছে, যেই মুহূর্তে বলছে তখনও কিন্তু তারা অস্ত্র দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে এবং জেনোসাইডে তারা অংশীদার। কাজে এটা মুখ দেখানো ছাড়া আর কোনো কিচ্ছু না। এবং যদি তারা সত্যিকার অর্থে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে ফিলিস্তিনের মানুষের প্রতি এই রকম আচরণ হচ্ছে সেটার ক্ষেত্রে তারা নীরব থাকবে? এটা কি কোনো নীরব না, তারা তো যোগান দিচ্ছে। কাজে এদের উপর আমার কোনো আস্থা নেই। তবে এটা ঠিক যে যেই কাজগুলি হচ্ছে এবং তার মধ্যে আমাদের এই অভিযানটারও একটা অংশ, এটার কারণে একটা বিশ্ব জাগরণ তৈরি হয়েছে, জনমত তৈরি হয়েছে যেটাকে তারা রোধ করতে পারবে না এবং সেটাও তাদের হিসাবের একটা অংশ। এরা রাজনীতিবিদ, নিজেদের ভোট গণে, যেহেতু তাদের দেশের জনগণ, প্রত্যেকটা দেশে, আমেরিকা সহ প্রত্যেকটা দেশে জনগণ এখন ইসরায়েলের বিপক্ষে। কাজেই রাজনীতিবিদদের কিছু মুখ দেখানোর প্রয়োজন রয়েছে, সেটাই তারা করছে রাজনীতিবিদরা। তাই আপনারা যখন সমুদ্র পথে উত্তাল পরিবেশে গাজা অভিমুখে আপনারা অভিযাত্রী, তখন আমরা দেখলাম যে গাজার মানুষের পাশে আপনাদের নিরাপত্তা দাবিতে সারা বিশ্ব উত্তাল। হ্যাঁ, কিন্তু এটা তো একটা ভিন্ন সময়ে এটা এই হিসাবটা ওরা করেনি, কারণ এখন ইন্টারনেট আছে এবং ইন্টারনেট থাকার কারণে এখন কারো পক্ষে বলা সম্ভব না আমি জানতাম না। যেহেতু জানে, সচেতন মানুষ সকলেই জাগ্রত হবে, সকলেই ঝাঁপিয়ে পড়বে এবং সেটাই হয়েছে। এবং আমি মনে করি সত্যিকার অর্থে যে এই আন্দোলনটা এত বিশাল একটা আন্দোলন, গাজাবাসীদের কতটা উপকার হবে আমি জানি না, আমি আশা করি উপকার হবে, কিন্তু সেই কথা দিতে পারি না। কিন্তু একটা সময় আসবে যেখানে ইসরায়েল থাকবে না, হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রও থাকবে না। আগামী বিশ্বটা কি তাহলে মেরুকরণ এরকম হবে যে গাজাবাসীর প্রতি, ফিলিস্তিনের জনগণের প্রতি সহানুভূতিশীল মানুষই আগামীর মানবিক বিশ্ব পরিচালনা করবে? এই মানুষগুলি দেখিয়ে দেবে। ফিলিস্তিনিরা তো দেখিয়ে দিয়েছে, ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে। তারা লড়াই কি বলে দেখিয়ে দিয়েছে, বীরত্ব কি বুঝিয়ে দিয়েছে, উদারতা কি সেটাও তারা বুঝিয়ে দিয়েছে। কারণ আপনি যদি দেখেন যে ইহুদি হস্টেজদের ছাড়া হয়েছে, তারা নিজেরা খেতে পারেনি, কিন্তু তাদের কিন্তু খাবার দিয়েছে, তাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং
যারা ছাড়া পেয়েছে তারা কিন্তু তাদের কত যত্ন নেওয়া হয়েছে সেগুলির কথা বলেছে। ইসরায়েলিরা তার ধারে কাছেও করেনি, তারা মানুষকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, ধর্ষণ করেছে। এই মানবতাই আমাদের টিকিয়ে রাখবে এবং মানবতাটাই আমাদের যোগসূত্র হবে। এবং আমি মনে করি সত্যিকার অর্থে নতুন যেই পৃথিবীতে আমরা আসতে যাচ্ছি, যেই পৃথিবীর স্বপ্ন আমি দেখি, সেই পৃথিবী একদম ভিন্ন একটা পৃথিবী হবে এবং আমরাই সেই পথ দেখাবো। এই যে আপনাদের অভিযাত্রা, আপনারা মানে আপনাদের মতো করে পৌঁছাতে পারলেন না, আপনারা অস্ত্রের মুখে পৌঁছালেন, গাজায় না পৌঁছে আপনারা ইসরায়েলি বাহিনী আপনাদেরকে তাদের ভূখণ্ডে ধরে নিয়ে গেল। আপনাদের এই যাত্রাটা, এই সদিচ্ছাটা কি এখানেই থেমে যাবে? একেবারেই না, বরং যেই কথাটা আমি আগে বলছিলাম, আমরা তো ইতিমধ্যেই কৌশল নিয়ে আলাপ করেছি কিভাবে আমরা একত্রিত হব। যেই মানুষগুলি এই জাহাজে ছিল তারা কিন্তু অসাধারণ ব্যক্তিত্ব এক একজন। আমি তো বললামই, এক একজন নিজেরা মানে একেবারে মারা যাওয়ার কাছাকাছি জায়গার থেকে ফিরে এসছে, আবার যাচ্ছে, এবং প্রত্যেকে ত্যাগী, সাহসী। এই মানুষগুলি আমরা একত্রিত হয়ে, এর আগে আমরা কিন্তু একত্রিত ছিলাম না, এক একজন এক এক দেশে কাজ করেছি। এখন আমরা সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে লড়াইটা করতে পারবো। এবং আমি সত্যিই মনে করি যেখানে বাংলাদেশ এরকম ভূমিকা দেখিয়েছে, আপনারা সাধারণ মানুষ, আমাদের সরকার যেই ভূমিকা রেখেছে, সেটা দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরাও পারি এবং আমরা করব। আগামীর বিশ্ব কি অস্ত্রের বিশ্ব হবে? অস্ত্রের কাছে কি মানবিকতা পরাজয় বরণ করবে, নাকি মানবিকতার, সাম্যের, ন্যায়ের জয় হবে? ন্যায়ের জয় তো আমরা আশা করব, তবে অস্ত্র তো শুধু বন্দুক না, টাকাও অস্ত্র, এবং এই টাকার অস্ত্রটাই হয়তো সবচেয়ে বড় অস্ত্র, এবং সেটার খেলার মধ্যেই আমরা বিভিন্ন জায়গায় পড়ছি। তবে সেখানেও যেই জিনিসগুলি হচ্ছে, সেটা আমরা মানে যেই দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হতো, আমি মেজরিটি ওয়ার্ল্ড বলি, তারাও জেগে উঠছে। এই অর্থনৈতিক বৈষম্যটাও আস্তে আস্তে বদলাচ্ছে। তাদের ধন তো আমাদের শোষণ করেই করা হয়েছে। আমরা যদি এই শোষণ রোধ করতে পারি, তাহলে তাদের ধনও থাকবে না, তারা এই প্রাচুর্যের মধ্যে থাকবে না, এবং তাদের যে নৈতিকতার স্খলন ধরেছে সেটা তো প্রকাশ্যে, তারা তো নগ্ন। এখন পাশ্চাত্যের গণমাধ্যমও নগ্ন, নেতা নেত্রীরাও নগ্ন, এবং বাকি যেই লড়াইগুলি আছে সেই লড়াই আমরা জিততে পারবো আমি আশা করি। মানুষ তো জেগে উঠেছে, জাগবে, কিন্তু আপনাদেরও ভূমিকা রয়েছে, আমাদেরও ভূমিকা রয়েছে, এবং আজকে এই অনুষ্ঠানটা করছেন তাতে আমি খুশি, কারণ সত্যিকার অর্থে এই সকল মানুষকে জাগিয়ে তোলার আমাদের প্রয়োজন। শেখ হাসিনার মতন, আওয়ামী লীগের মতন একটা নিপীড়ক সরকার ছিল, জনগণ রাস্তায় নেমে তাদের নামাতে পেরেছে। নিরস্ত্র জনগণ, যুবক যুবতী, ছাত্রছাত্রী নেমে এরকম একটা নিপীড়ক সরকারকে নামাতে পেরেছে। পৃথিবীতেও আমরা সেটা পারবো। মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হবে, এবং আমরা আমাদের নিজেদের শক্তিকে সবসময় মূল্যায়ন করি না। আমাদের শক্তি আছে, আমাদের সেই বল আছে, এবং সেটাকে আমাদের সেই আত্মবিশ্বাসটাও থাকা দরকার। জনাব শহীদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত চমৎকার করে বললেন। আমরা আজকে এখানেই শেষ করি। এটাই শুরু, বাকি সংগ্রাম সামনে। আজকের এই শোটা এখানেই শেষ করি। সংগ্রাম অবশ্যই সামনে। ফিলিস্তিনিদের পক্ষে আমাদের অবস্থান হবে। আমরা চাই ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডের স্বাধীনতা ফেরত পাক। তারা যে মানুষ, সেই স্বীকৃতি সারা বিশ্ব দেখ। তাদের পাশে মানবতার পক্ষে যারা কাজ করেন, যারা মানবিকতা নিয়ে কাজ করেন, তারা দাঁড়াক। এবং ফিলিস্তিনের পক্ষে যে শান্তি আলোচনা চলছে, যুদ্ধবিরতি চলছে, সেটি যেন দীর্ঘায়িত হয় এবং শান্তি যেন ফিরে আসে, এই প্রত্যাশা রেখে আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।